আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার টপিক হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহটা শব্দটার সাথে আসলে তোমরা অনেক পরিচিত। সিপাহী বিদ্রোহ কি, কেন হয়েছিল, কত সালে হয়েছে, এগুলো না জানলেও সিপাহী বিদ্রোহ কথাটি কিন্তু তোমরা শুনেছো এবং আমরা অনেকেই শুনেছি। তো আজকে আমরা এই সিপাহী বিদ্রোহের কারণটা জানবো আজকে ক্লাসের মাধ্যমে। সিপাহী বিদ্রোহ টপিকটি আসলে অনেক বড়। সিপাহী বিদ্রোহের কারণ, ঘটনা, ফলাফল, এক সিপাহী বিদ্রোহের কারণে যদি আমি ডিটেলস আলোচনা করি, তাহলে আমি যখন তোমাদের সাথে মানে সরাসরি যখন ক্লাস নিতাম, তাহলেও দেখা যেত আমার পুরো 45 মিনিট লেগে যেত। তো যেহেতু অনলাইন ক্লাস, আজকে আমি শুধু সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা করবো আজকের ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমি এই সিপাহী বিদ্রোহের ঘটনা এবং ফলাফলটাকে ব্যাখ্যা করবো। তো তোমরা লক্ষ্য করো যে সিপাহী বিদ্রোহ যে আমরা বলছি, এই সিপাহী বিদ্রোহ নামকরণটি বা এই বিদ্রোহটিকে সিপাহী বিদ্রোহটা কিন্তু বলেছে মানে নামকরণটা করেছে হচ্ছে ব্রিটিশরা। কিন্তু সিপাহী বিদ্রোহ বলে তারা এই বিষয়টাকে অনেক বেশি সংকীর্ণ করে ফেলেছে। এই বিষয়টি যে কতটা ব্যাপক ছিল, কতটা ভয়াবহ ছিল, এবং এখানে সিপাহী বিদ্রোহের পিছনে যে আরও যে সমাজের বিভিন্ন স্তরে, ভারতবর্ষের যে বিভিন্ন স্তরের জনগণের এখানে অংশগ্রহণ ছিল, সেই বিষয়টি কিন্তু শুধু সিপাহী বিদ্রোহ নামকরণ করার কারণে সেই বিষয়টি ঢাকা পড়ে গেছে। কিন্তু সিপাহী বিদ্রোহের পেছনে আসলে সিপাহী বিদ্রোহের সাথে আসলে মানে ভারতবর্ষের বিভিন্ন স্তরের সাধারণ এবং বিভিন্ন স্তরের মানে বনেদি জনগণ আমরা যেটাকে বলি, তাদের অংশগ্রহণ এখানে ছিল। এখানে বিভিন্ন রকমের বঞ্চিত, বিভিন্ন স্তরের বঞ্চিত, সর্বহারা, বিভিন্ন রকমের মানে অনেক হারিয়ে ফেলা মানুষের এখানে অংশগ্রহণ ছিল। এখন হারিয়ে ফেলা এই যে বললাম, এবং বিভিন্ন স্তরের এই মানুষগুলো কারা, এই মানুষগুলোর কথা এবার আমি আসছি। যে আমরা যে বলি যে ব্রিটিশরা, কথায় কথা আমরা একটা কথা বলি যে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করেছে। এখন আসলে অ্যাকুরেট হিসাব যদি আমি তোমাদেরকে দেই, এটা হবে 190 বছর। মানে 1757 সালে পলাশির যুদ্ধের পর আমরা বলি যে মানে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়ে গিয়েছিল, এবং পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশরা কী করে আস্তে 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 তাদের সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে কী করে ভারতবর্ষের শাসনতান্ত্রিক ক্ষমতাটা হাতিয়ে নেয়, এবং এখানে তারা এই 1757 থেকে 1947 সাল পর্যন্ত তারা কী করে রাজত্ব করে। এবং 1947 সাল পর ওই ভারত পাকিস্তান ভাগের মাধ্যমে ব্রিটিশদের শাসনের অবসান ঘটে। এখন এই যে সময়টা 1757 থেকে 1947, এই যে 190 বছর, তো এই সময়টাকে এই সময়টা যে ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, এটা দুইটা ভাগে ঐতিহাসিকরা ভাগ করে এরকম যে 1757 থেকে 1857 সাল পর্যন্ত, অর্থাৎ 1857 সালে তো সিপাহী বিদ্রোহ হয়েছিল। তো 1857 সাল পর্যন্ত বলা হচ্ছে যে কোম্পানি আমল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সময় কি করে শাসন করে ভারতবর্ষকে। এবং 1857 সালের পরে যেটি হয়, অর্থাৎ সিপাহী বিদ্রোহের পরে যে ঘটনাটি ঘটে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে যে বিভিন্ন রকমের দুর্নীতি এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে তারা যে ব্যর্থতার পরিচয় দেয়, এবং বিভিন্ন ক্ষেত্রে যে তারা বৈষম্য, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এবং সিপাহী বিদ্রোহ বিষয়টি তো ছিল অনেক ব্যাপক। তো এই কারণে এটি যখন ব্রিটিশ গভর্নমেন্ট যখন অবগত হয়, তখন তারা কি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এদেশের শাসনতান্ত্রিক ক্ষমতা নিয়ে সরাসরি ব্রিটিশ সরকার এই মানে ভারতবর্ষকে শাসন করা শুরু করে 1857 সাল থেকে। অর্থাৎ এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে এখানে কোম্পানি আমলটা শেষ হয়ে যায়। এখন কোম্পানি আমলে তারা যে কাজগুলো এখানে করে, পলাশির যুদ্ধের মাধ্যমে তো প্রথম যেটা কি হয়, তাদের এখানে ক্ষমতা দখলের মানে পালাটা শুরু হয়ে যায়। তো পলাশির যুদ্ধের পর আস্তে আস্তে যেটা হয় যে তারা দিওয়ানি লাভ করে, একের পর এক মানে ইংরেজ গভর্নর এখানে আসতে থাকে, এবং এক একজন তার মতো করে এখানে কি করেন যে ভারতবর্ষে শাসনতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করেন। এখন যেহেতু তারা ছিল ব্রিটিশ, এবং তারা তো প্রথমে এই দেশে এসেছিল ব্যবসা করতে, তো তারা কখনোই এই দেশের জনগণের স্বার্থটি খুব একটা দেখার চেষ্টা করেনি, বলতে গেলে চেষ্টাই করেনি। তারা আসলে তাদের মতো করে সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে তারা কি করে ভারতবর্ষে ক্ষমতা প্রয়োগের চেষ্টা করে, এবং এখান থেকে যতভাবে সম্ভব
বিশেষ করে অর্থনৈতিকভাবে যত রকমভাবে ফায়দা লোটা সম্ভব এটা তারা নিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং তাদের এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তারা যে বিভিন্ন রকমের নীতি প্রণয়ন করে, আইন প্রণয়ন করে, বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করে, এর ফলে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্তরের জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র যে সাধারণ জনগণ তাদের বিভিন্ন নীতি প্রণয়ন, বিভিন্ন রকমের পদক্ষেপ, সিদ্ধান্ত, বিভিন্ন রকমের মানে পরিকল্পনায় যে ক্ষতিগ্রস্ত হয় তা না, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, একেবারে রাজা জমিদার থেকে শুরু করে সেনাবাহিনী থেকে, যেহেতু আমি বলছি যে এটাকে সিপাহী বিদ্রোহ, তো সর্বস্তরের মানুষই তাদের বিভিন্ন রকমের সিদ্ধান্ত, আইন প্রণয়ন, পরিকল্পনা, পদক্ষেপ এসবের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতিগ্রস্ত জনগণের একটা মানে একেবারে সব মিলিয়ে সম্মিলিত প্রতিবাদ বা বিদ্রোহ হচ্ছে সিপাহী বিদ্রোহ। তো এই যে কোম্পানি আমলের কথা বললাম, যে 1757 থেকে 1857 সাল পর্যন্ত এই 100 বছরের তারা যে অরাজকতা, তারা যে বিশৃঙ্খলা, তারা যে কুশাসন এখানে রচনা করে, সেটার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহের আগেও কিন্তু ভারতবর্ষে অনেক ছোট ছোট বিদ্রোহ হয়েছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন অঞ্চলে, যেগুলো হয়তো পুরোটা একেবারে জাতীয়ভাবে ব্যাপক পর্যায়ে হয়নি, কিন্তু ছোট ছোট বিদ্রোহ হয়েছিল। যেমন আমি গত ক্লাসগুলো যারা দেখেছো জানো যে আমি ফরাজি আন্দোলন পড়িয়েছি, আমি তিতুমিরের বিদ্রোহ পড়েছি, এছাড়াও আরও বিভিন্ন আন্দোলন ছিল, যেমন ওয়াহাবি আন্দোলন, তারপর ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তো এই আন্দোলনগুলো ছিল ছোট পর্যায়ে এবং হয়তো কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে, সেগুলো এতটা ব্যাপকভাবে কিন্তু ছিল না। কিন্তু সিপাহী বিদ্রোহটি ছিল, এটি বলতে গেলে প্রায় পুরো ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বলতে গেলে পুরো ভারতবর্ষ জুড়ে এটা এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এবং এই বিদ্রোহের সূত্রপাত ঘটে সিপাহীদের মধ্যে। এখন একেবারে সহজভাবে আমি যদি বলি, মানে আর্মিদের মধ্যে। ভারতবর্ষে তখন ব্রিটিশ সেনাবাহিনীর যে দেশীয় সৈন্য ছিল তাদের মধ্যে এই ক্ষোভের সূত্রপাত হয় এবং আস্তে আস্তে এই ক্ষোভের আগুন ছড়িয়ে যায় সমস্ত যারা বঞ্চিত এবং ওই যে বললাম ব্রিটিশদের কারণে বিভিন্নভাবে যারা বিভিন্ন কিছু হারিয়ে ফেলে। কেউ হারিয়ে ফেলে তাদের মর্যাদা, সামাজিক মর্যাদা, কেউ হারিয়ে ফেলে তাদের রাজ্য, কেউ তাদের জমিদারি, কেউ তাদের চাকরি। তো কিভাবে এই বিভিন্ন স্তরের মানুষগুলো তাদের একেবারে মানে খুব প্রিয় জায়গাটি হারালো। কারণ একজন রাজার কাছে কিন্তু তার রাজ্য অনেক প্রিয়, একজন চাকরিজীবী, সাধারণ চাকরিজীবী মানুষের কাছে তার জীবিকা অর্জনের জন্য তার চাকরিটি অনেক প্রয়োজনীয় এবং প্রিয়। তো কিভাবে মানুষ তার একেবারে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্বলটি হারিয়ে ফেলো এই ব্রিটিশদের কারণে। অর্থাৎ এখানে আমি সিপাহী বিদ্রোহের কারণগুলো আমি এক এক করে ব্যাখ্যা করছি। তো আমি বললাম কিছুক্ষণ আগে যে শুধু কারণও যদি আমি বলতে চাই তাও আমার মানে তোমাদের সাথে যখন সরাসরি ক্লাস হতো পুরো একটি ক্লাস লাগতো। তো কারণগুলো আমি চেষ্টা করব প্রত্যেকটি কারণ টাচ করার, এখন সময় কতটা লাগবে আমি জানি না। প্রথমেই আমরা আসি যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটি ছিল। তোমরা লক্ষ্য করো যে ব্রিটিশরা ওই যে বললাম যে পলাশির যুদ্ধের পর থেকেই তারা কি করে, এদেশের শাসনতান্ত্রিক ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে ছলে বলে কৌশলে তারা বিভিন্ন রকমের পায়তারা করে শাসনতান্ত্রিক ক্ষমতা নিয়ে নিতে থাকে না। এবং এটার শুরুটা হয় বাংলা, বিহার, উড়িষ্যা থেকে। তো 1765 সালে কি হয়, আমি দিওয়ানি লাভের উপর একটি ক্লাস নিয়েছিলাম, যে এই দিওয়ানি লাভের মাধ্যমে লর্ড ক্লেক কি করেন, তিনি যে রাজস্ব নীতি প্রবর্তন করেন তাতে কি হয়, ওই রাজস্ব আদায়ের ক্ষমতাটা পেয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর বাদ বাকি ক্ষমতা থাকে হচ্ছে নবাবদের হাতে। এই যে একটা দিক যে তারা রাজস্ব আদায়ের ক্ষমতাটা নিয়ে নিল। এখন তাদের রাজস্ব আদায়ের ক্ষমতা নেওয়ার ফলে যারা বঞ্চিত হয়েছিল, হ্যাঁ, এবং এই সময় দেখা যায় যে মুসলমান অনেক জমিদারি হারায় এবং এখানে নতুনভাবে একটি হিন্দু জমিদার শ্রেণী আত্মপ্রকাশ করে। এরপরে সবচেয়ে বেশি দায়ী করা হয় মানে সিপাহী বিদ্রোহের পেছনে লর্ড ডালহৌসিকে, মানে এখানে তার দায়টা অনেক বেশি। ডালহৌসি কি করেন, তিনি সত্যবিলোপ নীতির মাধ্যমে অনেকগুলো রাজ্য দখল করেন। এখন সত্যবিলোপ নীতিটি লর্ড ডালহৌসির উপর, যেহেতু আমি ওভাবে আলাদা কোনো ক্লাস নেওয়ার সুযোগ পাইনি, আমি এক লাইন একটু বলছি যে ডালহৌসির নীতিটি ছিল এরকম। সত্যবিলোপ নীতিটি খেয়াল করো তোমরা, যে এটা ছিল এরকম যে যদি কোনো হিন্দু রাজা তিনি যদি তার নিজের কোনো ঔরসজাত কোনো পুত্র যদি উত্তরাধিকারী হিসেবে রেখে যেতে না পারেন, তাহলে সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত বলে গণ্য হবে। তো তখনকার সময় যে হিন্দু যে প্রথা, সেই অনুযায়ী কিন্তু কোনো হিন্দু রাজার যদি নিজের কোনো ছেলে না থাকতো তাহলে সে দত্তক পুত্র গ্রহণ করতে পারত এবং সেই দত্তক পুত্র
তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসেবে কিন্তু আবার পরবর্তীতে রাজা হিসেবে সে আত্মপ্রকাশ করতে পারত বা রাজ্য পরিচালনা করতে পারত। কিন্তু ব্রিটিশ এই নিয়মটি অনুসরণ করে ডালহৌসি কি করেন, দক্ষিণ ভারতের অনেকগুলো রাজ্য সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, এই রাজ্যগুলো তিনি অধিকার করে নেন। অর্থাৎ এই রাজ্যগুলোর রাজাদের কোনো ঔরজার পুত্র ছিল না, কিন্তু দত্তক পুত্র ছিল। ডালহৌসি সেই দত্তক পুত্রের উত্তরাধিকারিত্বটা মানে অস্বীকার করে তিনি কি করেন, সত্যবিলিপি প্রয়োগের মাধ্যমে এই রাজ্যগুলো তিনি দখল করে নেন। এরপরে ডালহৌসি আরেকটি যেটি করেন, কর্নাট এবং তাঞ্জোরের নবাবদের দত্তক পুত্র ছিল, যারা হচ্ছে যে ব্রিটিশ ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভাতা পেত, এবং তিনি কি করেন, এই ভাতাভোগী নবাবদের ভাতা বন্ধ করে দেন। এবং আরেকটি যেটি তিনি করেন সেটি হচ্ছে যে মারাঠা রাজা, তখনকার সময় মারাঠা রাজাদেরকে বলা হতো পেশোয়া। তো এই শব্দটি হয়তো তোমরা বইতে পড়েছো যে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়। এখানে পেশোয়া কথাটির অর্থ হচ্ছে যে আমরা যেমন এই বাংলা, বিহার, উড়িষ্যার যিনি প্রধান ছিলেন তাকে যেমন আমরা নবাব বলতাম ওই সময়, হ্যাঁ, বা কারো উপাধি ছিল রাজা। তো এই মারাঠা রাজা দ্বিতীয় বাজিরায়, যাকে পেশোয়া বলা হতো, দ্বিতীয় বাজিরায়ের পালক পুত্র নানা সাহেবের ভাতা তিনি বন্ধ করে দেন। এবং ওই যে বললাম যে সত্যবিলোপ নীতির মাধ্যমে তিনি ঝাঁসি, নাগপুর, সাতারা, সম্বলপুর রাজ্যগুলো দখল করে নেন। এবং এখন এই ক্ষতিগ্রস্ত যারা রাজা, এরা কিন্তু লর্ড ডালহৌসি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে কিন্তু চরমভাবে খেপে যান। এবং লর্ড ডালহৌসি আরও কিছু ন্যাক্কারজনক কাজ করেন, সেটা আমি বলছি যে তিনি কুশাসনের অভিযোগে অযোধ্যার নবাব ওয়াজেদ আলীকে তিনি সিংহাসনচ্যুত করেন। কিন্তু এই অযোধ্যার নবাবরা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি অত্যন্ত অনুগত ছিল, কিন্তু অনুগত থেকে তাদের আনুগত্য দিয়ে কিন্তু তেমন কোনো কাজ হয়নি। লর্ড ডালহৌসি যেটি করেন, অযোধ্যা রাজ্যটিকেও তিনি এভাবে কুশাসনের অভিযোগে দখল করেন এবং ওয়াজেদ আলীকে তিনি সিংহাসনচ্যুত করেন। তো এবং যেটি করেন তিনি, এই যে নাগপুর যে রাজ্যটি তিনি দখল করে নেন, নাগপুরের এই রাজপ্রাসাদটি তিনি লুণ্ঠন করেন এবং রাজপ্রাসাদের সমস্ত যত ফার্নিচার ছিল, যত রকমের মূল্যবান জিনিসপত্র ছিল, এগুলো কলকাতার বাজারে নিলামে বিক্রি হয় প্রকাশ্যে। এখন এই যে বিষয়টি, এই যে তিনি রাজাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন এবং রাজ্যগুলো দখল করে নেন, এখন এটা খুব সাধারণ বিষয়। দেখো তোমরা যে রাজার সাথে সাধারণ জনগণের হয়তো দূরত্ব থাকে, শাসক এবং শাসিতের মধ্যে সবসময় একটি দূরত্ব সম্পর্ক হয়তো থাকে, কিন্তু যখন আমার দেশীয় শাসকের কাছ থেকে ভিনদেশি শাসক যখন ক্ষমতা কেড়ে নেয়, তখন কিন্তু অবশ্যই আমি আমার দেশীয় শাসকের পক্ষটি অবলম্বন করব এবং আমি কখনোই একজন ভিনদেশি শাসককে মেনে নিতে চাবো না। তো এক্ষেত্রেও তাই হয়েছিল। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে যে বিভিন্ন রাজ্যগুলো দখল করে নেন এবং তিনি যে রাজ পরিবারগুলোর সাথে বিভিন্ন রকমের অবমাননামূলক আচরণ করেন, এবং ওই যে বললাম যে নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে সেই রাজপ্রাসাদের বিভিন্ন আসবাবপত্র প্রকাশ্যে যখন কলকাতায় বিক্রি হয়, তো এই বিষয়গুলো কিন্তু সাধারণ জনগণ তাদের রাজার প্রতি এই যে অবমাননামূলক আচরণ, এই অসদাচরণ কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি এবং এটাতে তারা ক্ষুব্ধ হয়। এবং লর্ড ওয়েসলি অধীনতামূলক নীতির মাধ্যমে তিনিও কিন্তু কয়েকটি মারাঠা রাজ্য এভাবে দখল করে নেন। তো এই যে তাদের এই সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে ছলে বলে কৌশলে তারা যে অনেকগুলো রাজ্য দখল করে নেয় এবং অনেক রাজারা কি হয়, এখন দেখো রাজ্যহারা হয়ে গেল। ওই আমি যে প্রথমে বললাম যে সিপাহীদের সাথে যোগ দেয়, তাদের কারণে অনেক প্রিয় কিছু বা একেবারে একান্ত সম্বল হারিয়ে ফেলা মানুষরা তাদের সাথে যোগ দেয় এবং এই বিদ্রোহটাকে জোরদার করে ফেলে। এটা আসলে সিপাহী বিদ্রোহ না, এটা আসলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটা মহাবিদ্রোহ, যেটা আসলে মানে ভারতবর্ষে কি করেছিল যে স্বাধীনতার বীজটা বপন করে দিয়েছিল, যে কারণে পরবর্তীতে 1947 সালে আস্তে আস্তে ব্রিটিশরা আসলে কি হয়, বাধ্য হয় ভারতবর্ষকে স্বাধীন করে দিতে। তো এরপরে দেখো যে কারণগুলো বলছি আমি, এরপরে আমরা আসি যে ব্রিটিশ সরকার সরকারি চাকরির ক্ষেত্রে সিভিল সার্ভিস কোড প্রবর্তন করে এবং এই সিভিল সার্ভিস কোড অনুযায়ী ভারতীয়দেরকে কিন্তু বড় কোনো পদে নিয়োগের কোনো সুযোগ ছিল না। এবং লর্ড কর্নওয়ালিস যে শাসনতান্ত্রিক সংস্কার করেন, এই শাসনতান্ত্রিক সংস্কারের ফলে দেখা যায় অনেক মুসলমানকে
বড় বড় পদ থেকে বরখাস্ত করা হয় এবং তিনি যেটা করেন যে সরকারি কাজে ওই ইংরেজির ফার্সির বদলে কি করা হয়, ইংরেজি ভাষার প্রচলন হয় এবং তখন দেখা যায় অনেক মুসলমান তাদের চাকরি হারিয়ে ফেলে এবং তারা চাকরি হারিয়ে ফেলে একবারে নিঃস্ব হয়ে পড়ে। তারপরে যেটি দেখা যায় যে ব্রিটিশদের যে ভূমিনীতি ছিল, এই ভূমিনীতিগুলো ছিল আগ্রাসী। তো বিভিন্নভাবে ওই যে তারা রাজ্য দখল করেছিল ছলে বলে কৌশলে, এই ভূমিনীতির মাধ্যমেও কিন্তু তারা অনেক অঞ্চল দখল করে নিয়েছিল। কর্নওয়ালিসের সময় যে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটি চিরস্থায়ী বন্দোবস্তের কথা তো তোমরা বোঝো বা না বোঝো কিন্তু শুনেছো সবাই। তো চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যেটি হয় যে সাধারণ কৃষকরা একেবারে ভূমিহীন কৃষকে পরিণত হয় এবং সর্বশান্ত হয়ে যায়। যদিও এখানে জমিদারিরা কি হয়, জমিদাররা লাভবান হয়, কিন্তু পরবর্তীতে আবার যখন সূর্যাস্ত আইন হয়, এই সূর্যাস্ত আইনের মাধ্যমে কি হয়, অনেক জমিদার তাদের জমিদারি হারিয়ে ফেলে এবং জমিদার যখন জমিদারি হারিয়ে ফেলে তখন জমিদারের অনুগ্রহে বা জমিদারের সময় নিয়োগ পাওয়া যেসব কর্মচারী জমিদারি পরিচালনা করতেন, জমিদারকে সহযোগিতা করতেন, তারাও কিন্তু কি হয়, নিঃস্ব হয়ে যায় এবং তারা কি করে, তাদের চাকরি হারিয়ে ফেলে এবং পরে ব্রিটিশ সরকার কি করে, সেই সব জায়গায় আবার তাদের পছন্দ মতো লোককে নিযুক্তি দেয়। তো এরপরে আরেকটি বিষয় আসি যে ব্রিটিশ সরকার যে এখানে প্রায় 190 বছর শাসন করেছে তারা টোটাল, পলাশী যুদ্ধের পর থেকে যদি আমি 1947 সাল পর্যন্ত ধরি, 1757 থেকে 1947, তো এই 1757 থেকে 1857 সাল পর্যন্ত এই যে বিভিন্ন ব্রিটিশ গভর্নর এসেছে, তো যেহেতু তারা ছিল বেনিয়া গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী, ব্যবসাটা তারা খুব ভালো বুঝতো এবং এদেশের অর্থনীতি তো তারা ধ্বংস করে দিয়েছিল, ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়াটা শুরু করেছিল কিন্তু তারা দিওনি লাভের মাধ্যমে। তো আস্তে আস্তে যত তারা বিভিন্ন রাজ্য দখল করে নিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তত তারা কি করেছে, পাশাপাশি আমাদের অর্থনীতিটাকেও কিন্তু তারা অর্থনৈতিক যে মেরুদণ্ড সেটাও তারা ভেঙে দিয়েছিল এবং তারা যেটি করে যে এখানে তাদের যে ব্রিটিশ পণ্যগুলো সেগুলো বিক্রির জন্য এখানে একটা উপনিবেশ তৈরি করে, একটি বাজার তৈরি করে এবং আমাদের যে দেশীয় শিল্পগুলো ছিল এই শিল্পগুলো কি করে, তাদের অর্থনৈতিক মারপ্যাচের কারণে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং এই শিল্পের সাথে, এই সমস্ত কলকারখানার শিল্পের সাথে যারা জড়িত ছিল তারা আস্তে আস্তে কাজ হারিয়ে ফেলতে থাকে। কাজ হারিয়ে তারা কি করে, তাদের জীবিকা হারিয়ে তারা নিঃস্ব হয়ে যায়। তো এই যে বিষয়গুলো যে ব্রিটিশ গভর্নমেন্ট, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল যখন চলছিল, ব্রিটিশ সরকারের নির্দেশ এবং তাদের ইচ্ছা অনুযায়ী, তখন কিন্তু তারা এই কাজগুলো করছিল, অর্থাৎ এদেশের দেশীয় শিল্পের প্রসারের জন্য তারা কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করেন। তো এতে গেলে একটি দিক। এরপরে লক্ষ্য করো যে কিছু ধর্মীয় কারণ ছিল এটার পেছনে, যেহেতু ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কর্তারা ছিলেন, যে গভর্নর ছিলেন, তারা যেহেতু ছিল খ্রিস্টান, তো এখানে তাদের শাসন আমলে খ্রিস্ট ধর্ম প্রসারের একটা বড় সুযোগ তৈরি হয় এবং এখানে খ্রিস্টান ধর্মযাজকরা কি করে, বিভিন্নভাবে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য বিভিন্ন রকমভাবে তার প্রচারণা চালাতে থাকে এবং কোনো সরকারি স্কুলে বাইবেল পড়ানো শুরু হয় এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য বিভিন্ন রকমের অর্থনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার কথাও তারা প্রচার করতে থাকে। এবং যেটি হয় যে ওই তখনকার সময় ধর্মান্তরিত হয়ে যেত এই ধর্মযাজকদের প্রচারণার কারণে। তো তখনকার সময় একটি আইন ছিল এরকম যে ধর্মান্তরিত হলে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, কিন্তু 1850 সালে এসে একটি আইন হয়ে গেল, সেটি কিরকম যে ধর্মান্তরিত হলে আর পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে না, বরং পৈতৃক সম্পত্তি সে পাবে। তো এই যে বিষয়টি, এটি কিন্তু যেহেতু ভারতবর্ষে হিন্দু মুসলমান দুইটা সংখ্যাগরিষ্ঠ জাতি ছিল এবং ধর্মটা তাদের কাছে অনেক গভীর অনুভূতি, গভীর শ্রদ্ধার একটি জায়গা, পবিত্র একটি জায়গা তাদের চিন্তা ভাবনা মননের। তো এই জায়গাটি তাদের কিন্তু ধর্মীয় অনুভূতিতে চরমভাবে একটি আঘাত দেয় যে ধর্মান্তরিত হলেও পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হবে না, বরং সে পৈতৃক সম্পত্তি পাবে, এই যে বিষয়টি। তো এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ খুব সহজভাবে নিতে পারেনি এবং ব্রিটিশদের সাথে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের সাথে যখন এই সাধারণ জনগণের এই কাজগুলোর কারণে
তারা যে বিভিন্নভাবে রাজ্য দখল করে নেয়, অনেক জমিদারি তারা দখল করে নেয়, শিল্প কলকারখানা তারা ধ্বংস করে দেয়। তো এইসব কারণে যখন এই যে দূরত্ব এবং তিক্ততার একটি জায়গা তৈরি হয়, তখন বিভিন্ন ব্রিটিশ শাসক যে আবার কিছু জনকল্যাণমূলক এবং সমাজ সংস্কারমূলক কাজ করেছেন, ওগুলোকেও আর তখন সাধারণ মানুষ সহজভাবে নিতে পারেনি এবং তারা কি করে সন্দেহের চোখে দেখাই শুরু করে। যেমন হিন্দু সমাজে কিছু ধর্মীয় গোঁড়ামির মতো কিছু ব্যাপার ছিল, যেমন সতীদাহ প্রথা ছিল, বিধবা বিবাহ তখন নিষিদ্ধ ছিল, গঙ্গায় সন্তান নিক্ষেপ করার কিছু প্রথা ছিল দেবতাকে খুশি করার জন্য। তো এই জিনিসগুলো তারা বিভিন্ন সময় আইন প্রণয়ন করে বিভিন্ন রকমের পদক্ষেপের মাধ্যমে তারা বন্ধ করে এবং বন্ধ করার চেষ্টা করে। এবং এই ব্রিটিশ সরকার কি করে এখানে রেলগাড়ির প্রবর্তন করে, তারপর টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন করে, যোগাযোগ ব্যবস্থার একটা উন্নয়ন করার চেষ্টা করে। কিন্তু ওই যে একটা কথা আছে যে আমার একজন মানুষ যখন অন্য একজন মানুষের প্রতি যখন বেশিরভাগ কাজই সে নেগেটিভ করে, তখন সে যদি দুই একটা পজিটিভ কাজ করেও ফেলে, সেটাকেও আর তখন কিন্তু যার সাথে নেগেটিভ কাজ করেছে সে কিন্তু আর পজিটিভলি দেখার কোনো মানে অবকাশ থাকে না। তো এখানে ব্রিটিশ সরকার যেহেতু এই কোম্পানি আমলে বেশিরভাগ কাজই পলাশী যুদ্ধ থেকে শুরু করে 1857 সালে তো সিপাহী বিদ্রোহ হলো, তো এই পর্যন্ত তারা যেহেতু বেশিরভাগ কাজই করেছে এদেশের জনগণের স্বার্থের বিপক্ষে, এদেশের অর্থনীতির বিপক্ষে, এদেশের সমাজ ধর্ম সবকিছুর বিপক্ষে। তো এই যে তাদের সমাজ সংস্কারমূলক কাজগুলো বা ধর্মীয় সংস্কারমূলক কাজগুলো, এগুলোকে তখন সাধারণ মানুষ আর মানে সহজভাবে নিতে পারেনি। তাদের কাছে মনে হয়েছিল যে এগুলোর পেছনেও ব্রিটিশদের কোনো না কোনো দুরভিসন্ধি আছে এবং তারা হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো করেছে। তখন এই কাজগুলোকেও তারা সহজভাবে দেখেনি। এখন সিপাহী বিদ্রোহ যে আমরা বলছি, যে তাহলে এই সিপাহী বিদ্রোহটা আবার মানে কিভাবে এই ব্যাপারগুলোর সাথে জড়িয়ে গেল। দেখো, সিপাহীরা কিন্তু আসলে মানে বিচ্ছিন্ন কোনো বিষয় না। মানে তখনকার সময়ে ব্রিটিশ সেনাবাহিনীতে যেসব দেশীয় ভারতীয় সৈন্য ছিল, অর্থাৎ ভারতীয় সৈন্য যারা ছিল ভারতবর্ষে, তাদেরকে আমরা দেশীয় সৈন্য বলছি। তো তারা তো আসলে মানে বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী আসলে না। যদিও সেনাবাহিনীরা কি করে তারা একটু মানে বিচ্ছিন্নভাবে তারা তাদের নিজেদের মতো করে একটা জগৎ তাদের থাকে, সেখানে তারা তাদের সেনাবাহিনী ক্যাম্পে তারা থাকে, তাদের মতো করে তারা ট্রেনিং করে বা তাদের আলাদা একটা জীবনধারা থাকে। তো এই সেনাবাহিনীর লোকগুলো কিন্তু তারা তো আসলে কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, তারা আসলে এদেশেরই কোনো না কোনো সাধারণ পরিবারের সন্তান ছিল, যারা হচ্ছে যে বেঁচে থাকার তাগিদে ব্রিটিশ সৈন্যবাহিনীতে সিপাহী হিসেবে যোগ দিয়েছিল। এখন তাদের কারো বাবা হয়তো ছিল ধরো কৃষক, যে হয়তো ব্রিটিশদের কারণে মানে চিরস্থায়ী বন্দোবস্তের কারণে যে হয়তো তার সর্বশান্ত হয়ে গিয়েছিল। তাদের কারো বাবা হয়তো সাধারণ কোনো চাকরি করতেন, যিনি হয়তো তাদের শিল্প কলকারখানা ধ্বংসের কারণে তিনি তার চাকরিটি হারিয়ে ফেলেছেন। বা তাদের কারো মানে পরিবারের সদস্য হয়তো তাদের যে ধর্মীয় নীতি, যে ধর্ম সংস্কারমূলক যে পদক্ষেপগুলো, সেগুলোর কারণে হয়তো চরমভাবে মর্মাহত। এই বিষয়গুলো তো তাদেরকে প্রভাবিত করেছে। এখন ব্রিটিশ সেনাবাহিনীতে এই সিপাহীরা কিভাবে ছিল মানে তাদের সেই প্রেক্ষাপটে আমি বলছি। দেখো, ব্রিটিশ সৈন্যবাহিনীতে ইংরেজ সৈন্যও ছিল, আবার দেশীয় বা ভারতীয় সৈন্যও ছিল। কিন্তু সেনাবাহিনীতে আমরা জানি যে সবসময় যে সেনাবাহিনী অনেক ডিসিপ্লিনড একটি জায়গা, যেখানে হচ্ছে যে আইনের কোনো নড়চড় হয় না বা নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে যেখানে এক চুলো নড়চড় হয় না। কিন্তু এই বিষয়টি আমরা কিন্তু সেই ব্রিটিশ সেনাবাহিনীতে দেখতে পাইনি। একই পদে চাকরি করা সত্ত্বেও একজন ব্রিটিশ সৈনিক যত টাকা বেতন ভাতা এবং সুযোগ সুবিধা যেরকম পেত, একজন ভারতীয় সৈন্য কিন্তু তার কাছে ধারেও সে সেরকম সুযোগ সুবিধা বা বেতন ভাতা সে পেত না। এবং পদোন্নতির ক্ষেত্রেও দেখা যেত যে ব্রিটিশ সৈন্যদেরকে অগ্রাধিকার দেওয়া হতো। ভারতীয় সৈন্যরা হাবিলদার পর্যন্তই প্রমোশন পেত, কোনো অফিসার পদে ভারতীয় সৈন্যদেরকে কিন্তু সুযোগ দেওয়া হতো না। এবং তাদেরকে ওই হাবিলদার পর্যন্ত প্রমোশনের পরে কি করা হতো, অবসরে পাঠিয়ে দেওয়া হতো। এবং ওই যে অবসরের পরে যে আবার এককালীন টাকা বা পেনশনের ব্যাপার ছিল, এখানেও কিন্তু তারা বঞ্চিত হতো। এখন ওই যে আমি ধর্মীয় ব্যাপারগুলো বললাম, যে যেহেতু তারা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী, তো তারা বিভিন্নভাবে এদেশের জনগণকে সামাজিকভাবে কিন্তু হেয় করত। এদেশের জনগণের বিভিন্ন সংস্কৃতি ধর্মীয় বিষয়গুলো তারা কি করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো এবং ভারতীয়দেরকে তারা
ইয়ে করতো, মানে বর্বর একটা জাতি বলে মনে করতো, যে ব্যাকডেটেড, বর্বর, তারা কিছুই জানে না, বোঝে না, তারা পাশ্চাত্য দেশ থেকে এসেছে এবং তারা এই দেশকে কি করবে, উন্নত করে ফেলবে, বা তাদের নতুন সংস্কৃতি, তাদের নতুন চিন্তা চেতনা এই দেশকে তারা বদলে দেবে। এখন এই কাজটি তারা অনেক বেশি করতে হচ্ছে মানে সেনাবাহিনীতে, যেহেতু ভারতীয় সৈন্যরা সরাসরি তাদের সাথে কাজ করতো। তো এখানে ব্রিটিশ যে বিশেষ করে অফিসাররা ছিলেন, মানে ইংরেজ অফিসাররা ব্রিটিশ সেনাবাহিনীতে, তারা কি করতো, এদেরকে ভারতীয় সৈন্যদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতো এবং তাদের সাথে অনেক রকমের বাজে ব্যবহার করতো এবং তাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলতো। যেমন অনেক ধর্মাবলম্বী আছে ভারতবর্ষে, যেমন ধরো তোমাদের আমাদের শিখ যারা, তারা কিন্তু সবসময় মাথায় পাগড়ি পরে থাকে। তারপর যারা মুসলমান তারা দাঁড়িয়ে রাখে। তো এরকম কিছু ধর্মীয় বিষয় থাকে যেটা তাদের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাধ্যতামূলক, বা কারো কারো কপালে হচ্ছে তিলক লেপন করা। তো এগুলো নিয়ে এই সেনাবাহিনীতে তাদেরকে বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করা হতো এবং এগুলো মানে তারা যাতে না করে এই ধরনের চাপ তাদেরকে দেওয়া হতো। এরপর আবার যেটি হয় যে তাদেরকে হচ্ছে যে খ্রিস্টান ধর্ম প্রচারের ব্যাপারে তাদেরকে দায়িত্ব দিতে চাইতো ব্রিটিশ সরকার। এবং ব্রাহ্মণ সৈন্য যারা ছিল হিন্দু, এদের মধ্যে কিন্তু একটু প্রথা এরকম ছিল যে সমুদ্র পাড়ি দিলে এদের জাত নষ্ট হবে, মানে এরকম একটি সংস্কার তাদের ছিল। তো ব্রিটিশ সরকার কি করে, বেশ কয়েকবারই কিন্তু তারা এদেরকে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন সময় যে ব্রিটিশরা বিভিন্ন যুদ্ধ করেছিল, এইসব যুদ্ধে এদেরকে অংশগ্রহণ করার জন্য ব্রিটিশ সরকার এদেরকে কি করে, চাপ প্রয়োগ করে। এখন এই বিষয়টির কারণে এদের ব্রিটিশ যে মানে অফিসার ছিল, এদের সাথে সাধারণ যে ভারতীয় সৈন্য ছিল তাদের কিন্তু তিক্ততার সৃষ্টি হয় এবং এই তিক্ততা ক্রমেই বাড়তে থাকে। প্রথমত তাদের মধ্যে ক্ষোভ ছিল বেতন ভাতা নিয়ে, যে বেতন একই রকম কাজ করে একজন ইংরেজ মানে কর্মচারী যা পাচ্ছে, ইংরেজ কর্মচারী ভারতীয় সৈন্য কিন্তু তার থেকে অনেক কম পাচ্ছে। তারপর পদোন্নতি, সব বিষয়ে, এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। তো এই সব কিছু মিলিয়ে তাদের মধ্যে যখন ক্ষোভ সৃষ্টি হচ্ছিল, তো এই ক্ষোভের মধ্যে হচ্ছে একেবারে ঘি ঢেলে দেয় যে বিষয়টি, সেটি হচ্ছে এনফিল্ড রাইফেলের ব্যবহার। তো এনফিল্ড রাইফেলটা আমি কি একটু বলছি, যে এনফিল্ড রাইফেলটা ছিল এরকম একটি রাইফেল যেখানে একটি কার্তুজ থাকতো এবং সেই কার্তুজটি ছিল এরকম একটা দাঁত দিয়ে কেটে পরে হচ্ছে রাইফেলটি ব্যবহার করতে হতো। এখন এই এনফিল্ড রাইফেলটি ব্রিটিশরা তখন মানে ভারতীয় যে সেনাবাহিনী ছিল তখন নতুনভাবে তাদের মধ্যে প্রবর্তন করে। এর কারণ ছিল যে 1854 সালে ক্রিমিয়ার যুদ্ধ হয়, একটি যুদ্ধ, ব্রিটিশরা এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং এনফিল্ড রাইফেল ব্যবহার করে তারা ব্যাপক সাফল্য অর্জন করে। তখন সেই যুদ্ধের সফলতাটা তারা আবার এখানে নিয়ে আসতে চায় এবং এই সেনাবাহিনীতে তারা যখন এনফিল্ড রাইফেল প্রবর্তন করে তখন গুজব রটে যায় যে এই রাইফেলের কার্তুজের মধ্যে শূকর এবং গরুর চর্বি মিশ্রিত আছে। এখন শূকর তো আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের জন্য পুরোপুরি নিষিদ্ধ, আর গরুর মাংস বা গরুর চর্বি যাই বলি না কেন সেটা আবার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিষিদ্ধ। এখন তাহলে এই যে বিষয়টি দাঁড়ালো, এটা হিন্দু মুসলমান উভয় ধর্মাবলম্বীর জন্য কিন্তু এই বিষয়টি কি করে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। যে তাদেরকে যে রাইফেলটি ব্যবহার করতে দেওয়া হয়েছে সেই রাইফেলটির কার্তুজের মধ্যে গরু এবং শূকরের চর্বি মিশ্রিত আছে। তো এই সময় তারা কিন্তু খুবই ফেটে পড়ে এবং এর আগে আরো অনেকগুলো কারণ ছিল, ওই যে বললাম যে সমুদ্র পাড়ি দিয়ে তাদেরকে বিদেশে যুদ্ধ করতে যেতে বাধ্য করা, বেতন ভাতা কম দেওয়া, তাদেরকে ধর্ম নিয়ে অবমাননা করা, তারপর তাদের বিভিন্ন ধর্মীয় যে আচার আচরণগুলো ছিল, দাঁড়িয়ে রাখা, পাগড়ি পরা, কপালে তিলক দেওয়া, এগুলো নিষিদ্ধ করা। তো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কিন্তু যে ক্ষোভ এবং মনোকষ্ট কাজ করছিল। এবং আমি যে বললাম যে সিপাহী তো আসলে বিচ্ছিন্ন কোনো অংশ না, তারা আসলে এই সমাজেরই কোনো বঞ্চিত জনগণের, কোনো বঞ্চিত মানুষের সন্তান ছিল, যে তার পরিবার যে ব্রিটিশ সরকারের কাছ থেকে বিভিন্নভাবে, ব্রিটিশ সরকারের বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন নীতির কারণে, আইনের কারণে যে তার পরিবারের কোনো সদস্য বা তার পুরো পরিবার যে বঞ্চিত, সেই বিষয়টিও তো তাকে মানে ভিতরে মানসিক কষ্টে রেখেছিল। তো এই এনফিল্ড রাইফেলের ব্যবহারে কি হয়, ব্রিটিশ সৈন্যবাহিনীতে ব্যাপকভাবে গুঞ্জন তৈরি হয়েছে এবং এই সময় হিন্দু মুসলমান, ভারতীয় সৈন্যের সৈন্যের মধ্যে যারা হিন্দু মুসলমান ছিল, দুই পক্ষই কিন্তু এখানে ক্ষোভে ফেটে পড়ে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে
সালের 29শে মার্চ কলকাতার কাছাকাছি ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী সে কি করে প্রতিবাদ করে এবং দুজন ইংরেজ অফিসারকে সে তাৎক্ষণিক গুলি করে হত্যা করে। তো পরে কি করা হয়, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার বিচারে তার মৃত্যুদণ্ড হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু মঙ্গল পাণ্ডে হচ্ছেন যে প্রথম বিদ্রোহী এই ঘটনায়, যে হচ্ছে যে ব্রিটিশদের এই অন্যায় আচরণের প্রতিবাদ করে এবং দুজন ইংরেজ অফিসারকে হত্যা করে। এবং এই বিদ্রোহের খবর যখন সাধারণ মানুষ জেনে নেয়, তখন এতদিন ধরে যারা এই 100 বছরে, আমি যে বললাম 1757 থেকে 1857 বছর পর্যন্ত, এই 100 বছরে যে বিভিন্নভাবে যে বঞ্চিত হওয়া জনগণ ছিল বিভিন্ন স্তরে, তারা কিন্তু এখন কি হয়, এই বিদ্রোহের মধ্যে তারাও অংশগ্রহণ করে এবং এই বিদ্রোহকে জোরদার করে তোলে। এর মধ্যে সরাসরি অংশগ্রহণ করে হচ্ছে ওই যে সত্য বিলোপ নীতির মাধ্যমে রাজ্য হারিয়ে ফেলা ঝাঁসির রাজ্য, ঝাঁসি, সেই ঝাঁসি রাজ্যের রানী লক্ষ্মীবাই, তারপর হচ্ছে সত্য বিলোপ নীতির কারণে যে ভাতা বন্ধ হয়ে যায় মারাঠা রাজা নানা সাহেব, তারপরে মারাঠা নেতা তাতিয়া তোপি, এরা হচ্ছে যে সরাসরি এইসব রাজ্যহারা মানুষগুলো সরাসরি কি করে এই সিপাহীদের সাথে যোগ দেয়। এবং এর সাথে যোগ দেয় যে বিভিন্ন জমিদাররা, অর্থাৎ সামন্ত প্রভুদের এটা ছিল শেষ প্রতিবাদ ব্রিটিশদের বিরুদ্ধে, এরাও কিন্তু যোগ দেয়। এরপর যোগ দেয় সাধারণ জনগণ, অর্থাৎ সবাই মিলে। এবং আমি যে বললাম বিভিন্ন মানুষ, বিভিন্ন হারিয়ে ফেলা মানুষগুলো, অর্থাৎ অনেক মানুষ তো চাকরি হারায় তাদের কারণে, অনেকে জমিদারি হারায়, অনেকে রাজ্য হারায়। এবং এই ব্রিটিশদের কারণে যে সম্ভ্রান্ত পরিবারের যে জমিদারদের স্ত্রীরা ছিলেন এবং যে রানীরা ছিলেন, তারা কিন্তু যে একসময় যে বিলাস ব্যসনে যে জীবনযাপন করতেন, কিন্তু ব্রিটিশদের বিভিন্ন নীতির কারণে যখন তাদের স্বামীরা রাজ্য হারায়, জমিদারি হারায়, তাদের অবস্থাটা হয় এরকম যে রাতের অন্ধকারে এরা অলংকার বিক্রি করে সংসার চালাতেন। তো এই যে মানুষগুলোর যে ক্ষোভ, একজন নারী তার মানে খুব প্রিয় অলংকার যে তাকে বিক্রি করে দিতে হয়েছিল ব্রিটিশদের কারণে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কুশাসনের কারণে, এরাও তখন এই প্রতিবাদে যোগ দেয় এবং এই বিদ্রোহে সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। এবং এটা শুধুমাত্র সিপাহীদের মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়, পরে পুরো সিপাহীদের মধ্যে ছড়িয়ে যায় এবং সিপাহীদের মধ্যে থেকে এটা আবার ছড়িয়ে যায় হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের জনগণের মধ্যে, যেখানে হচ্ছে সাধারণত আমরা দেখি যে বিভিন্ন বিদ্রোহে বা বিভিন্ন বিপ্লবে সাধারণ মানুষরা এগিয়ে থাকে, সমাজে যারা এলিট শ্রেণী বা সমাজে যারা একটু উচ্চ স্তরের তারা থাকে পিছিয়ে। কিন্তু এই বিদ্রোহটি ব্যতিক্রম, এখানে সেই এলিট শ্রেণীর জনগণ যারা রাজ্য হারালো, যারা জমিদারি হারালো, তারাও কিন্তু এখানে ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটে এবং এটিকে তারা একটি মানে চরম সুযোগ বলে মনে করে যে এই যে সিপাহীরা যে বিদ্রোহটি শুরু করে দিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, তো তারা সেই বিদ্রোহের সাথে অংশগ্রহণ করে এই বিদ্রোহকে একটি মহা